ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে দুপুরে রান্নাবান্নার চাপ একেবারেই ছিল না। আগের দিন রান্না করে রেখেছিলাম, সেগুলোই আছে। তো দুপুরে কিছু একটা করে নিব আর ভাত রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। এই জন্য ভাবলাম আজকে একটু সুযোগ পেয়েছি, রান্নাঘরের একটা কর্নার একটু পরিষ্কার করে নেই। সংসারে অনেক ধরনের এক্সট্রা কাজ থাকে, যেগুলো রান্না থাকলে কিন্তু একেবারেই হয় না। রান্নার পিছনে অনেকটা সময় দিতে হয়। বিশেষ করে আমাদের রান্নাঘরে কিন্তু অনেক ধরনের কাজই থাকে। রান্নাঘরে যেহেতু প্রতিদিন রান্না করা হয়, তেল চিটচিটে হয়ে থাকে সব জায়গায়, তো এই জায়গাগুলো কিন্তু প্রতিদিন ক্লিন করি। প্রতিদিন হচ্ছে ডিপ ক্লিন করা হয় না, কিন্তু আবছা আবছা যে একটা মোছামুছি আছে সেটা তো করাই হয়, কিন্তু সেই ক্লিনে তো আর ডিপ ক্লিন হয় না। এই জন্য আর কি মাঝে মাঝে দেখা যায় যে যেদিন রান্নার চাপটা একটু কম থাকে সেদিন এই কাজগুলো করার সুযোগ পাই। যেহেতু প্রতিদিনই রান্না করা লাগে, রান্নাঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু তেল চিটচিটে হয়ে থাকে, তো এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করাও অনেক কষ্টের ব্যাপার। যেহেতু আজকে রান্না ছিল না, খুব বড় একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না, সেজন্যই ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। আমার রান্নাঘরে যে কাঠের একটা সেলফ আছে, এখানে আমি সব ধরনের মশলার যে কৌটাগুলো থাকে সেগুলো ওইখানেই রাখি। সবগুলো মশলার জন্যই আমি কাচের বয়াম ব্যবহার করি, এটা অনেক আগে থেকেই। আমি যখন এই বয়ামগুলো কিনেছিলাম তখনও কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আজকে থেকে কয়েক বছর আগে। কাচের বয়ামগুলোকে আমি উপর থেকেই ধুয়ে নিচ্ছিলাম ভীম দিয়ে, তারপরে তারের মাজুনি দিয়ে মেজে উপর থেকেই ধুয়ে নিয়েছি, কারণ ভিতরে খুব একটা ময়লা হয়নি, উপরে একটু তেল চিটচিটে হয়েছিল, সেগুলোই ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে কাঠের যে সেলফটা ছিল সেটাকেও সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে কিন্তু 2-3টা তেলাপোকা, তারপরে পিঁপড়া, এগুলো ছিল। আপনি যতই রান্নাঘর পরিষ্কার করেন না কেন, আপনার ঘরে, বিশেষ করে রান্নাঘরে তেলাপোকা পিঁপড়া 2-1টা হলেও থাকবেই, কারণ এখানে যেহেতু প্রতিদিন রান্না হয়, খাবার দাবার থাকে, আর খাবার দাবার থাকলে তো তেলাপোকা পিঁপড়া এগুলো আসবেই। কিন্তু সেই তুলনায় আমার রান্নাঘরে কিন্তু তেলাপোকা তারপরে পিঁপড়া খুব কমই আসে। কেন কম আসে তার জন্য আমি কিছু টিপস অ্যাপ্লাই করি, তো সেগুলো আপনাদের সাথে কোনো না কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। এই যে এখানে সব বয়ামগুলো আমি নামিয়ে রেখেছি, এখন একটা একটা করে সবগুলোই ধুয়ে নেব। আর কাঠের সেলফটাকে এখন নামিয়ে নিয়েছি, সুন্দর করে মুছে নেব। কাঠের এই সেলফটার উপর যেহেতু আমি ক্যালেন্ডার কেটে তারপরে কাগজ রেখে সবগুলো বয়াম রাখি, সেজন্য কিন্তু অনেকটাই ময়লা কম হয়। আমার রান্নাঘরের সিঙ্কের পাশে যতটুকু জায়গা ছিল সেই জায়গা অনুযায়ী মাপ নিয়ে আমি এই কাঠের সেলফটাও বানিয়ে নিয়েছিলাম। তারপর থেকে এই কাঠের সেলফেই সবগুলো মশলার কৌটাগুলো রাখি, সুন্দর করে সাজিয়ে, হাতের কাছেও হয়। আমি যে এতগুলো কাজ ভিডিওতে দেখাই, অনেক আপুদেরই হয়তো মনে হয়, প্রশ্ন জাগে মনে, যে বাচ্চারা তখন কি করে। এই যে বাচ্চাদেরকে তো আপনারা দেখতে পান না, কারণ ক্যামেরার সামনেটা আপনারা দেখেন, পিছনটা তো আপনারা আর দেখেন না। তো এই যে আজকে আমি এই সেলফটা পরিষ্কার করছিলাম সময় 2টা মেয়ে কিন্তু আমার এখানে আসছে, এবং তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করছে, কথা বলছে, তাদের সাথেও আমি কথা বলছিলাম, আবার আমার কাজগুলোও আমি করে নিচ্ছিলাম। ভিডিওতে হয়তো ওদেরকে দেখা যায় না, কিন্তু তারা কিন্তু আশেপাশেই থাকে, আর এইভাবেই আমাকে কাজগুলো করতে হয়। যাই হোক, এই যে আমি কাঠের সেলফটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর আমি কিন্তু একটা ন্যাকড়া নিয়েছিলাম যেটাতে একটু ভীম দেওয়া ছিল, সেই ন্যাকড়াটা দিয়েই কাঠের এই সেলফটাকে সুন্দর করে মুছে নিয়েছি। এখন যে ক্যালেন্ডারগুলো কাটা ছিল সেগুলোই আমি এখানে বিছিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুব একটা ময়লা হয়নি। উপর থেকে একটু মুছে নিয়ে এখন আবার জায়গা মতো বিছিয়ে দিচ্ছি।
এখন তো বেশ অনেক দিন পরে পরে ডিপ ক্লিনিংয়ের যে কাজটা সেটা করি, তবে আগে কিন্তু এত দেরি করে কাজগুলো করতাম না, কয়েকদিন পরে পরেই কাজগুলো করে নিতাম। এখন আর সেটা সম্ভব হয় না, বাচ্চাদেরকে নিয়ে আসলে সবটা কুলানো যায় না। তো তার জন্য কিন্তু বেশ কিছুদিন পরে পরে প্রায় 20-25 দিন বা 1 মাস পরে পরে এই কাজগুলো করে নেই। যে বয়ামগুলো আমি একটু আগে ধুয়ে নিয়েছিলাম সেগুলো আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এখন জায়গাটা জায়গা মতো রেখে দিচ্ছি। এই সেলফটাতে অনেকগুলো তাক থাকার কারণে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। এক একটা তাকে আমি এক এক ধরনের জিনিস রাখি। যেমন উপরের তাকটাতে আমি সব গোটা মশলাগুলো রেখেছি, তারপরেরটাতে সব গুঁড়া মশলাগুলো রেখেছি, আর উপরের যে তাকটা এটাতে আমি প্রতিদিন আমার লাগবে এমন জিনিসগুলোই রেখেছি। তো রান্নার কাজগুলোকে যেন সহজভাবেই করতে পারি সেই জন্য আর কি একটু গুছিয়ে রেখেছি। গুঁড়া মশলার বয়ামে গুঁড়া মশলাও শেষ হয়ে গিয়েছিল, সেগুলো একটু রিফিল করে নিচ্ছিলাম। আর আমি যে গুঁড়া মশলাগুলো রাখি সেগুলো হচ্ছে একটা কন্টেনারে রাখি, প্যাকেটটাকে মুড়িয়ে তারপরে কন্টেনারে রেখে মুখটা ভালো করে আটকে দেই, আর সেভাবেই অনেক দিন ভালো থাকে। যখন রান্না করি তখন তো কাচের বয়ামে যেগুলো রাখি সেগুলো থেকেই রান্না করি। আমি জানি না আমার ভিডিওটি এখন পর্যন্ত কারা কারা দেখছেন। যারা যারা দেখছেন এখনও যদি একটি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার সুন্দর সুন্দর মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রান্নাঘরে এখন পর্যন্ত যারা যারা এসেছেন সবাই কিন্তু বলে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিভাবে রাখি, রান্নাঘরটা একদম তেল চিটচিটে ভাব নেই, তো পুরো রান্নাঘর ক্লিন, এটা কিভাবে সম্ভব? তখন আমার উত্তরটা হয় এমন যে এখানে কিন্তু কাজ করতে হবে, প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, প্রতিদিন পরিষ্কার করতে হবে, তাহলেই কিন্তু এই তেল চিটচিটে ভাবটা থাকবে না। একদিন পরিষ্কার করলাম আর বাকি 1 মাস এভাবেই ফেলে রাখলাম, এতে কিন্তু এই তেল চিটচিটে ভাবটা কখনোই যাবে না, আর নোংরা তো হবেই। তো পরে দেখা যাবে যে ওই 1 মাস যে গ্যাপ পড়েছে সেটার পরিষ্কার করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য রান্নাঘরের এই কাজগুলোকে একদমই ফেলে রাখা যাবে না। যখন এগুলো ব্যবহার করব সাথে সাথে চেষ্টা করব একটু করে মুছে তারপরে রেখে দেওয়ার জন্য, তাহলে কিন্তু একেবারে পুরোপুরি ময়লা হবে না, বেশ কিছুদিন এভাবেই চলে যাওয়া যাবে। তারপরে কিছুদিন পরে যদি ডিপ ক্লিন করার দরকার হয় তাহলে করে নেওয়া যাবে। একদিকে এগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর একদিকে রান্নাটা করে নিচ্ছিলাম। ওই যে বললাম একটা কিছু রান্না করতে হবে, কিছু তরকারি ছিল, ভাত আর একটা কিছু রান্না করলে আজকের দুপুরটা হয়ে যাবে। সেজন্য মিষ্টি কুমড়া ভর্তা করব। তো মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে একটু তেলের উপর ভেজে নিচ্ছিলাম, তারপরে সেটাকে ভর্তা বানাবো। তো একদিকে মিষ্টি কুমড়াটা ভাজা হচ্ছিল আর একদিকে আমি সিঙ্কে যতগুলো বয়ম, কৌটা, তারপরে চামচ যা যা ছিল সব ধুয়ে নিচ্ছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে রান্নাঘরে যত কম জিনিসপত্র থাকবে রান্নাঘরটা কিন্তু তত গুছানো থাকবে আর নোংরা কম হবে। এই জন্য কিন্তু যে জিনিসগুলো কেবল প্রতিদিন দরকার সেই জিনিসগুলোই হাতের কাছে সুন্দর করে গুছিয়ে রাখি। অপ্রয়োজনীয় কিছু জিনিস আমি রান্নাঘরে খুব একটা রাখি না, একদম রাখি না। যেগুলো আমার লাগে না প্রতিদিন সেগুলোকে আমি একদম সবার উপরের তাকে তুলে রেখে দিয়েছি। যেদিন লাগবে সেদিন আমি দরকার পড়লে নামিয়ে নেব, কিন্তু চোখের সামনে বা হাতের কাছে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখি না। বিশেষ করে এই জন্য কিন্তু আমার রান্নাঘরটা দেখতে একদম ক্লিন লাগে। জিনিসপত্র যেখানে কম সেখানে কিন্তু সাজানো গোছানোটা সুন্দর ফুটে ওঠে। রান্নাঘরটাকে সাজাবো আর সেইখানে গাছ থাকবে না তা তো হবেই না। পারলে আমি আমার পুরো বাসাটাকেই গাছ দিয়ে ভরে ফেলতাম। তো যাই হোক, এখানে আমি ইনডোর প্ল্যান্ট রেখে দিচ্ছি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, গোল্ডেন পোথস যেটা, এটা কিন্তু অল্প আলোতেও ভালো থাকে। কয়েকদিন পরপর পানিটাকে চেঞ্জ করে দিলেই গাছটা একদম তরতাজা হয়ে ওঠে। তো একদিকে কুমড়াগুলো ভাজি হচ্ছিল আর একদিকে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার একমাত্র অফিস রুম, যেখানে আমাকে প্রতিদিন ডিউটি পালন করতে হয়। এই ডিউটি পালনে কিন্তু কোনো শুক্রবার নাই, কোনো শনিবার নাই, কোনো ছুটির দিন নাই। প্রতিদিন কোনো না কোনো একটা টাইমে এখানে এসে ডিউটিটা পালন করতেই হয়। আর যেখানে করব ডিউটি সেখানের জায়গাটা তো সুন্দর হতেই হবে। আজকের মতো আমি আমার অফিস থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।